কৈলাস রায়ের বাড়িটি ছিল গ্রামের ঠিক মাঝখানে। তার ছিল দুই বউ, হিমুরানী এবং মহুয়া দেব। বাড়ির পাশেই ছিল একটা পুকুর, যার পানি ছিল কাঁচের মতো স্বচ্ছ। গ্রামের লোকেরা বিশ্বাস করত এই পুকুর একসময় দেবতার আশীর্বাদ পেয়েছিল। কিন্তু এখন যেন পুকুরটি আর আগের মতো নেই। কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। একদিন সকালবেলা হিমুরানী উঠোন ঝাড়ু দিচ্ছেন। পেছনে রান্নাঘরে মহুয়া পাটায় মশলা বাটছেন। তাদের মধ্যে কথোপকথন শুরু হয়। মহুয়া, আজ বউ ঠাকুরানদের কাছে আমায় যেতে হবে। সকালে একটু আগে ভাগে ভাত নামিয়ে দেবে, পারবে তো? তোমার সব কাজেই আমার সময় দিতে হবে কেন? অন্য কাউকে বলো, আমাকেই সব করতে হবে নাকি? তুমি তো আমাদের ছোট বউ, পরিবারের কাজ সামলানো আমাদের দুজনের দায়িত্ব। একা কি সব পারি? হ্যাঁ, তুমি তো বড় বউ, সব কিছুতেই তোমার নাম আর তোমার আদেশ। আমি যেন তোমার চাকর। তোমার হাসির কি হলো রানু? বড়দের কথা শুনে এভাবে হাসতে হয় না। না বৌদি, হাসি চেপে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু তোমাদের দুই বৌদির কথা শুনলে হাসি আসেই। মহুয়া, তুমি রাগ না করলেও পারতে। আমি চাই সবাই একসঙ্গে সুখে থাকি। পুকুরের এই পরিবেশ দেখে আমার মন খুব খারাপ লাগে। পুকুর? ওটাই তোমার চিন্তার বিষয়? আমার তো মনে হয় পুকুর না থাকলেই ভালো হতো। তাতে না থাকতো ঝামেলা, না থাকতো দেবতার ভয়। পুকুর আমাদের পূর্বপুরুষের আশীর্বাদ। এসব ছোট ছোট বিষয়ের ওপরে উঠতে শেখো মহুয়া। ঈর্ষার রাগ করলে মন ভরে না। আমাকে জ্ঞান দিতে হবে না, আমি যা করি ঠিক করি। সন্ধ্যার সময় কৈলাস পুকুর পাড়ে বসে নিজের ছেলে রাজুর সাথে কথা বলছেন। হিমুরানী এসে পাশে বসেন। জানো, এই পুকুরটা না একসময় কত আনন্দের জায়গা ছিল। এখন সবাই বলে অভিশপ্ত। তুমি কি বলো হিমু? আমার মনে হয় পুকুর শুধু পানি নয়, পরিবারের সম্পর্কও ধারণ করে। আমাদের নিজেদের মধ্যে যা চলছে, পুকুর তার প্রতিফলন দেখাচ্ছে। ঠিক বলেছ। মহুয়ার মনের মধ্যে যে অশান্তি আছে, সেটাই আমাদের শান্তি নষ্ট করছে। ওর যদি মন পরিষ্কার হতো না, সব ঠিক হয়ে যেত। এই কথাগুলো শোনার সময় মহুয়া দূরে দাঁড়িয়েছিল। সব সময় আমার দোষ। পুকুর অভিশপ্ত তো আমি কি করলাম? আমি কি চেয়েছি দেবতা অভিশাপ দিক? না, চেয়েছি এই পরিবারে আসতে। ওদের শেখাতে হবে মহুয়ার অপমান করার ফল কি। এই পুকুরই তো সব সমস্যার শুরু। এই পুকুরই হবে আমার হাতিয়ার। দেখবো কে বেশি শক্তিশালী, হিমুরানী নাকি আমি। এই কথা শুনে মহুয়া সেখান থেকে সরে পড়ে। পরদিন মহুয়া গোসল করার জন্য পুকুরের কাছে আসে। সেখানে এসে দেখে পাশের বাড়ির মেয়ে কুমারীও এসেছে গোসল করতে। এই মেয়ে এত সাজগোজ করে কেন? যেন ওই গ্রামের সবচেয়ে সুন্দরী, আর আমরা সংসারের কাছে এত ডুবে থাকি যে আয়নার দিকে তাকানোর সময় নেই। ওর এই অহংকার আমি সহ্য করব না। একটু শিক্ষা দিতেই হবে। মহুয়া দুই হাত ভরে পুকুরের কাদা হাতে তুলে নেয়। মেয়েটা তখন খিলখিল করে হাসতে হাসতে পানিতে ছলাৎ ছলাৎ করছে। মহুয়া কাদা ছুঁড়ে মারে ওই মেয়েটার দিকে। কাদা গিয়ে মেয়েটার কপালে লাগে। কে কে এটা করলো? মহুয়া বৌদি, আপনি কেন? মেয়েটার বাক্য শেষ করার আগেই হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যায়। সে চেষ্টা করে সাঁতার কাটতে, কিন্তু তার পা পুকুরের নিচের কাদায় আটকে যায়। সে ধীরে ধীরে ডুবতে থাকে। মহুয়া হকচকিত হয়ে পেছনে সরে যায়। না না, এইটা আমি চাইনি। ওই কেন নিজের ভারসাম্য রাখতে পারলো না? আমি তো শুধু কাদা ছুঁড়েছিলাম। না, কেউ যদি দেখে ফেলে, আমাকে যদি দোষ দেয়। এরপর কয়েকদিনের মধ্যে পুকুরের পরিবেশ বদলে যেতে থাকে। পানি ধীরে ধীরে মলিন হয়ে যায়। চারপাশের গাছপালা শুকিয়ে যেতে শুরু করে। আশেপাশের মানুষজন টের পায় পুকুরের পানি ব্যবহার করলে তারা অসুস্থ হয়ে পড়ছে। গ্রামে গুঞ্জন ছড়িয়ে পড়ে। পুকুরের পানিতে বিষ আছে বলে মনে হইতেছে। এত বছর ধরে আমরা এই পানি ব্যবহার করতেছি, কই এমন তো কখনো হয় নাই। না না, বিষ নয়, দেবতার অভিশাপ। নিশ্চয়ই কেউ পুকুরের সামনে কোনো বড় পাপ করেছে। একদিন হিমুরানী রান্নাঘরে হাঁড়ি ধুচ্ছেন। ধোয়ার সময় পানি থেকে দুর্গন্ধ পাচ্ছেন তিনি। অবাক হয়ে কৈলাসকে তিনি ডেকে আনেন। শুনছো,
এই পুকুরের পানি এমন দুর্গন্ধ আগে কখনো পাইনি, যেন কিছু একটা অশুভ ঘটে গেছে। হয়তো দেবতার রোষ। এতদিন ধরে পুকুর আমাদের রক্ষা করেছে, কারো কোনো পাপের ফলেই হয়তো এমনটা হচ্ছে। এসব কথা শুনে কোনায় দাঁড়িয়ে থাকা মহুয়া মাথা নিচু করে থাকে। তার চোখে আতঙ্ক আর অনুশোচনা মিশে আছে, কিন্তু সে চুপ করে সব শুনে যায়। পরের দিন সকালে কৈলাস গোয়াল ঘরে গিয়ে দেখে একটা গরু নিথর হয়ে পড়ে রয়েছে। কৈলাস মাথায় হাত দিয়ে বসে পড়েন। তার অবস্থা দেখে হিমুরানী সেখানে এসে একই দৃশ্য দেখতে পায় আর অসহায় চোখে তাকিয়ে থাকেন। আমাদের সেরা গরুটাই চলে গেল, এত যত্ন করেও বাঁচাতে পারলাম না। এই বছর মাঠের কাজ কিভাবে সামলাবো? পুকুরের পানি খাওয়ানো হচ্ছিল কি? শুনছি পুকুরের পানি এখন বিষাক্ত হয়ে গেছে। তা তো হতে পারে, কিন্তু এত বড় ক্ষতি কেন হচ্ছে? মনে হয় দেবতার রোষেই এমনটা হচ্ছে। দেবতার রোষ নয়, তোমাদের পুজোর অভাবেই এসব হচ্ছে। কিছুদিন পর কৈলাসের ক্ষেতের ধান কাটার আগেই ঝরে পড়ে। কৈলাস, হিমুরানী আর মহুয়া হতাশ হয়ে মাঠের পাশে দাঁড়িয়ে তাদের এই করুণ পরিণতি দেখতে থাকে। এবছরও সব শেষ। পুকুরের অভিশাপ কি শুধু আমাদের বাড়িতেই নয়, আমাদের জমিতেও ছড়িয়েছে। দেবতার কাছে কিছু চাইতে হবে। কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা চাওয়া উচিত। তোমাদের এই পুজো পাঠের বাতি কি সব নষ্ট করছে? এতদিনেও কিছুই ঠিক হয়নি। হিমু দিদি পুজো দিতে বলেছে কতবার, তুমি তো কেবল কথা বলো, করো কিছু। পরের দিন রান্নাঘরে মহুয়া পাটায় মশলা বাটছে। হিমুরানী তার পাশে এসে বসেন। তুমি তো মহান, সব জানো, সব বোঝো, তবু কেন কিছু করছো না? তোমার দায়িত্ব কি শুধু আমাদের শেখানো? মহুয়া, দেবতার পূজা দিলেই সব ঠিক হয়ে যাবে এমনটা ভাবো কেন? আমাদের আগে নিজের ভুলগুলো ঠিক করতে হবে। যতক্ষণ পাপ মুক্তি না হবে ততক্ষণ শান্তি আসবে না। পাপ মুক্তি? কি পাপ করেছি আমি? সবসময় আমাকে কেন দোষারোপ করা হবে? মহুয়া, আমি তোমাকে দোষ দিচ্ছি না, কিন্তু আমরা কেউই নিজেকে পুরোপুরি নির্দোষ বলতে পারি না। যদি কোনো ভুল হয়ে থাকে তা মেনে নিয়ে ক্ষমা চাইতে হবে। তুমি যা খুশি বলো, আমি কিচ্ছু শুনতে চাই না। মহুয়া দ্রুত সেখান থেকে সরে যায়, কিন্তু মনের ভেতরে হিমুর কথাগুলো ঘুরপাক খায়। অপরাধবোধ তার মনকে দগ্ধ করতে থাকে। পরদিন বাড়ির উঠোনে হিমুরানী আর মহুয়া বসেছিল। হঠাৎ এক দরবেশ বাড়ির সামনে এসে হাজির। মা, আমি পিঁপড়ের মতো ক্ষুদ্র, এই বাড়িতে একটু আশ্রয় পাবো কি? খাবার পেলে বড়ই কৃতজ্ঞ থাকব। এই বাড়িতে এক বেদে ভিখারি এসে খাবার চাইছে, এবার সবার মাথায় বাজ পড়লো নাকি? মহুয়া, এটা ঠিক নয়। দরবেশ তো কখনো ক্ষতি করে না। তুমি তাকে কিছু খাবার দাও। আমি পারবো না, পারলে তুমি দাও। হিমুরানী দরবেশকে খাবার খেতে দেয় আর মহুয়া পাশে দাঁড়িয়ে দেখতে থাকে। দরবেশ খাবারগুলো খেতে খেতে বলতে শুরু করে, তোমাদের পরিবারের পেছনে এক ভয়ঙ্কর অভিশাপ কাজ করছে, আর সেই অভিশাপের উৎস হলো এক নারীর পাপ। এই পাপের শাস্তি মেটানো না হলে শান্তি আসবে না। কি বলছেন আপনি দরবেশ? পাপী কে? এই নির্দয় নারী এই অভিশপ্ত পুকুরের কারণ। পাপীর কাজই সবকিছু নষ্ট করে দিয়েছে। সে যদি তার অহংকার আর হিংসা ত্যাগ না করে, তাহলে এই অভিশাপ থেকে মুক্তি মিলবে না। এইসব কি বলছে এই পাগল? আমি কি পাপ করলাম? তুমি সেই নারী যে হিংসা করে পাশের বাড়ির কুমারীকে ডুবিয়ে মেরেছিলে। এ কথা শুনে মহুয়া এবং হিমু দুজনেই অবাক হয়ে যায়। হিমু তখন বলে, কি করতে হবে দরবেশ বাবা? কিভাবে মুক্তি পেতে পারি? পাপীকে তার অহংকার থেকে মুক্ত হতে হবে। একমাত্র তবেই শাস্তি থেকে মুক্তি আসবে। পাপীকে তার চুল কেটে টাক করে দিতে হবে। এই কাজটা না করলে অভিশাপ মুক্তি পাবে না। তুমি কি পাগল? আমি কেন এই কাজটা করব? তুমি কি সত্যি মনে করো তোমার পাপের কোনো প্রভাব নেই? যদি তুমি সত্যি সত্যি নিজেকে মুক্ত করতে চাও, তাহলে নিজেকে শুদ্ধ করতে হবে। পাপের শাস্তি ভোগ না করলে শান্তি কখনোই আসবে না। মহুয়া, তুমি বুঝতে পারছো কি? এই শাস্তি শুধু তোমার জন্য নয়,
তোমার মন ও আত্মার শুদ্ধির জন্য। এটি তোমার মুক্তির পথ। তুমি তো বড় বউ, তুমি সব বুঝে যাচ্ছ। যা করার করো। আমি এই দীর্ঘদিন এই পাপের বোঝা নিয়েই ঘুরছি। কি করলে এই পাপ থেকে মুক্তি পাবো তাই করো। মহুয়া, তুমি কি এখন বুঝতে পারছো? পাপের শাস্তি থেকে মুক্তি পেতে হলে তোমাকে সৎ হতে হবে। চুল কাটার সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে। হ্যাঁ, আমি আমার পাপ স্বীকার করছি। আমি ঈর্ষার কারণে সেই মেয়েটিকে পুকুরে ফেলে দিয়েছিলাম। জানতাম না যে সে মারা যাবে। আমি এর শাস্তি বহন করতে প্রস্তুত। এটাই সঠিক সিদ্ধান্ত মহুয়া। তুমি যা কিছু করেছো তার জন্য ক্ষমা চাওয়া প্রয়োজন। তুমি শুদ্ধ হতে চাও আর তুমি সেটা করেছো। এরপর হিমুরানী, কৈলাস এবং দরবেশ মহুয়াকে নিয়ে পুকুর পাড়ে যায়। দরবেশ মহুয়ার দিকে তাকিয়ে বলেন, এটা তোমার পাপের শেষ শাস্তি। এখন তুমি মুক্তির পথে এগিয়ে যাচ্ছ। এই বলে দরবেশ মহুয়ার মাথার চুল টাক করে দিতে শুরু করেন আর বলতে থাকেন, সব পাপ মুছে যাক, মন শুদ্ধ হোক, এই পরিবারে শান্তি ফিরে আসুক, ওই পাপী যেন আত্মশুদ্ধি লাভ করে এবং অভিশাপ মুক্ত হয়। এরপর ধীরে ধীরে পুকুরের পানি আবারও পরিষ্কার হতে শুরু করে। আশেপাশের গাছপালার পাতা সবুজ হয়ে ওঠে। বাতাসে শীতলতা ফিরে আসে। মহুয়া চোখ মুছতে মুছতে হিমুরানীর কাছে গিয়ে তাকে বলল, হিমুদি, আমি জানি আমি তোমার জন্য কত কষ্ট এনেছি। এখন আমি কি পাপ থেকে মুক্তি পেয়েছি? তুমি এখন নতুন জীবন শুরু করবে মহুয়া। শুদ্ধ হওয়া এত সহজ নয়, তবে তুমি তা করেছো। এখন একে অপরকে ভালোবাসা আর সম্মান দিয়ে চলতে হবে। এ কথা শুনে মহুয়া নিজের উপর বিশ্বাস ফিরে পায় এবং মনে মনে প্রতিজ্ঞা করে যে ভবিষ্যতে এরকম কোনো ধরনের ভুল আর সে করবে না। পরীক্ষা শেষে রুষার স্কুল বেশ কিছুদিন ছুটি থাকায় সে তার মায়ের কাছে বায়না ধরল মামার বাড়ি যাবে। কমলার স্বামী মারা যাবার পর থেকে মেয়ের কোনো আবদার সে অপূর্ণ রাখে না। মেয়ের আবদার পূরণ করতে কমলা তার ছোট্ট মেয়েকে নিয়ে তার বাবার বাড়ি রওনা দিল। ওই যে চলে এসেছি মা, মামা বাড়ি চলে এসেছি। জবা জিতুর সাথে তো সারা দিন খেলা করব। হ্যাঁ করিস, কিন্তু কোনো দুষ্টুমি যেন করিস না, তাহলে কিন্তু কালই বাড়ি চলে আসবো আমরা। না না মা, আমি কোনো দুষ্টুমি করব না। তবে এবার কিন্তু অনেকদিন মামা বাড়ি থাকবো। আরে দেখো দেখো কারা আসছে। এ কি মজা, কি মজা! পপ্পি এসেছে, রুষা এসেছে। দাদা, বৌদি, তা তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি রে বোন। এই রোদ গরমে বাইরে দাঁড়িয়ে কেন, ওপরে আয়। রমা, ওদেরকে খেতে দাও। কতদিন পরে আমার আদরের বোনটি আমার বাড়িতে এলো। আসার আর সময় পেল না। কি দরকার এত ভাইয়ের বাড়ি আসার? আপদগুলো দুদিন পর পর বাড়ি এসে হাজির হবে। কি গো, কি ভাবছো? না না, কিচ্ছু না। এসো এসো, ওপরে এসো। এই যে এখানে বসো, আমি খাবার দিচ্ছি। জবা ও জিতু রুষাকে পেয়ে খুব খুশি ছিল। তারা সারাদিন একসাথে খেলা আর রাতে একসাথে ঘুমাতো। সারা বাড়ি তাদের আনন্দে ভরপুর ছিল। বৌদি, দাও, আমাকে দাও, আমি একটু হাতে হাতে তোমাকে সাহায্য করি। না থাক, তার আর দরকার নেই। বলি শোনো কমলা, তোমার দাদার তো তেমন কোনো কাজকর্ম নেই। এদিকে বাচ্চা দুটোর লেখাপড়ার খরচ সামলাতেই হিমশিম খাই আমরা। সে তো আমিও বুঝি বৌদি। বাবা মারা যাবার পর থেকে সংসারটা একদম অধপতনে গেছে। দাদা হাজার চেষ্টা করেও সংসারটা আর টেনে তুলতে পারল না। হ্যাঁ গো, তবুও তুমি বোঝো না। দুদিন পর পর মেয়েকে নিয়ে দাদার বাড়ি চলে আসো, আর যাবার সময় এইটা ওটা নিয়ে যাও।
বেশি আয় করলে তো তোমাদের পেছনেই ব্যয় করতাম বলো। বুঝতে পেরেছি বৌদি, আসলে আমাদের তোমরা ছাড়া তো আর কেউ নেই, তাই যখনই তোমাদের কথা মনে পড়ে তখনই ছুটে আসি। হ্যাঁ, সে তো আমি জানি, তোমার হাজার রকমের বাহানা। এবার থেকে তোমাকে আর আসতে হবে না, বুঝলে? 2 দিন পর পর আমরাই যাব তোমার বাড়িতে। ঠিক আছে বৌদি, তবে দাদা এলেই চলে যাব। আমার চিরচেনা এই আম গাছ, এই গাছের নিচে কত স্মৃতি আছে। মা আমাকে এই আম গাছের নিচে বসে ভাত খাওয়াতো। কেন মা, তুমি এই গাছের নিচে বসে খাবার খেতে কেন? আমি ছোট থেকেই কিচ্ছু খেতে চাইতাম না, তাই তো ঠাম্মা এখানে বসিয়ে এটা ওটা দেখিয়ে আমায় খাবার খাওয়াতো। জানিস মা, এই গাছে উঠে কত আম পেড়েছি। এবার আমের সময় এলে আমিও এই গাছে উঠে অনেক আম পারবো মা। হয়তো বা এখানে আর আসা হবে না রে মা। বাবার বাড়িতে মা বাবা না থাকলে যে মেয়েদের কোনো কদরই থাকে না। কি হলো মা, তুমি কাঁদছো কেন? ঠাম্মার কথা মনে পড়ছে নাকি তোমার? না রে মা, শরীরটা খুব খারাপ লাগছে। চল বাড়ির ভেতরে চল। কমলা ঘরে গিয়ে বিছানায় পিঠ দেবার সাথে সাথে পেটে ব্যথা শুরু হয়ে গেল। সে প্রচন্ড পেটের ব্যথায় ছটফট করতে লাগলো। মরে গেলাম রে দাদা, ও দাদা, আমি মনে হয় আর বাঁচবো না রে দাদা, ও দাদা। বোন, বোন, এই বোন, তোর কি হয়েছে? বল আমার লক্ষ্মী বোন, কি হয়েছে? এমন করছিস কেন তুই? দাদা রে, আমার পেটে যে খুব ব্যথা করছে রে দাদা। আমার শ্বাস, আমার যে শ্বাস আটকে আসছে দাদা। কিচ্ছু হবে না রে বোন, আমি তোকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাব। কিচ্ছু হবে না তোর। দাদা, আমি আর বাঁচবো না। আমার মেয়েটাকে দেখে রাখিস দাদা। মাগো, মাগো, তোমার কি হয়েছে মা? মা ওঠো না মা। মাগো, তুমি কথা বলছো না কেন? তোর মা যে আর বেঁচে নেই রে মা, বেঁচে নেই। আমার বোন, আমার আদরের বোন, আমার আদরের বোন। এক আপদ বিদে হয়েছে, আরেক আপদ রেখে গেল। চত্ব সাপ। কিছুদিন পার হলো, রুষাও একটু স্বাভাবিক হলো। সে জবা জিতুর সাথে স্কুলের বন্ধের এই কদিন বেশ আনন্দেই সময় কাটালো। জিতু, জবা, স্কুলে গিয়ে কোনো দুষ্টুমি করবি না, মন দিয়ে পড়াশোনা করবি। আর এই মেয়েটির থেকে সব সময় দূরে থাকবি। ও তো আমাদেরও মন হয় মা, আমরা কেন ওর সাথে খেলবো না? যেটা বলছি সেটাই শুনবি, মুখের ওপর কোনো কথা নয়। যা, তাড়াতাড়ি স্কুলে যা। কি গো, ছেলে মেয়েদের গোছানো হলো? তাড়াতাড়ি চল মা, তোদের স্কুলে দিয়ে আসি। চল চল। হ্যাঁ বাবা, আমরা তো তৈরি, চলো তাড়াতাড়ি। এই যে মহারানী, এখানে দাঁড়িয়ে কি অত ভাবা হচ্ছে? হ্যাঁ, বাসি কাজগুলো পড়ে আছে, তাড়াতাড়ি যা গিয়ে বাসি কাজগুলো করে ফেল। এ বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে। কিন্তু আমি তো কোনো কাজ পারি না মামি। কোনো কাজ পারি না? না পারলে খাবারও জুটবে না। এটা আমার সংসার, যেটা বলবো সেটা চুপচাপ শুনবি। যা গিয়ে বাসনগুলো মেজে কাপড়গুলো ধুয়ে ফেল। রুষামা, এ কি, তুই কেন কাপড় নাড়ছিস? তোর মামি কোথায়? নাড়ছে তো কি হয়েছে? হ্যাঁ,
ওর একটা হাত কি ভেঙে গেছে নাকি? এ বাড়িতে থাকতে হলে কাজ করেই খেতে হবে। কি বলছো কি রমা? মেয়েটা এখনো অনেক ছোট। ঘরের কাজ এখন না শিখলে কবে শিখবে? খিরে হতচ্ছাড়ি, তাড়াতাড়ি কাজ শেষ করে রান্নাটা বসা। মা রুষা, তুই মন খারাপ করিস না মা। আমি কাল জবা জিতুদের সাথে স্কুলে ভর্তি করিয়ে দেব তোকে। তোরা একসাথে পড়াশোনা করবি। কে পড়াশোনা করবে? কোনো পড়াশোনা চলবে না এই বাড়িতে। দুটো বাচ্চাকে নিয়ে এমনি সংসার ভালোভাবে চলে না, তার উপরে এই অপয়াটা ঘাড়ে এসে বসেছে। আজ থেকে ও ঘরের সব কাজ করবে। মামা, তোমরা ঝগড়া করো না, আমি পড়াশোনা করব না। মামি যেটা বলবে আমি সেটাই করব মামা। পরের দিন সকাল থেকে রুষা সংসারের সব কাজ গুছিয়ে বেশ ক্লান্ত হয়ে পড়ল। ওহ, খুব ক্লান্ত লাগছে। সকাল থেকে কিচ্ছুটি খাইনি, খুব খিদেও পেয়েছে। একটু খাবার খেয়ে নিই, তবেই যদি ক্লান্তিটা দূর হয়। খিরে, এখানে এইভাবে হা করে কি দেখছিস? সব কাজ হয়ে গেছে? হ্যাঁ মামি, সব কাজ করেছি। আমার বড্ড খিদে পেয়েছে মামি, আমায় একটু খাবার দাও। খাবার কি আর চাইলেই পাওয়া যায়? ঘরটা ভালো করে মুছে আমাদের খাবার বাসনগুলো মেজে তবেই খেতে বসবি। দাও না মামি, একটু খাবার দাও না। খিদে যে আমার গায়ে একটু বল পাচ্ছি না গো। খেয়ে তোমার সব কাজ করে দেব। আর একটা কথা বললে সারা দিনের খাবার পাবি না। এই নে, গিলে আমায় উদ্ধার কর। জবা জিতু খেতে পারেনি, শুধু শুধু খাবার নষ্ট করব কেন? তুই বরং এটাই খেয়ে নে। মাগো, তুমি আমায় কত আদর করে খাইয়ে দিতে মা। এখন কপালে তো আদর দূরে থাক, মানুষের এইটু ভাতও জুটছে না। দিন যতই যেতে লাগলো, রমার অত্যাচারও রুষার ওপর বাড়তে লাগলো। খিরে হতচ্ছাড়ি, তোকে কতবার বলেছি বলতো এদের সাথে খেলবি না? নিজের মাকে তো খেয়েছিস, এবার কি আমাদের ছেলে মেয়ে দুটোকে খাবি নাকি? আহ মামি, মামি লাগছে, ছেড়ে দাও। ছেড়ে দাও মামি, ছেড়ে দাও। আর খেলবি আমার বাচ্চাদের সাথে কখনো? তোর ওই নোংরা হাতে আমার বাচ্চাদের ধরিস? অপয়া ঘুটে কুড়ানি। ছাড়ো মামি, আর খেলবো না কখনো। ওদের সাথে আর কথাও বলবো না। ছাড়ো, আমায় ছেড়ে দাও। কথাটা মনে থাকে যেন। ঘরের জিনিসগুলো ভালো করে মুছে ঘরটা পরিষ্কার করে ফেল। যা, তাড়াতাড়ি যা। রুষা মন খারাপ করে ঘরের সমস্ত আসবাবগুলো মুছতে লাগলো। হঠাৎ তার পায়ে চোট পেয়ে টেবিলের ওপর পড়তেই দামি ফুলদানিটা নিচে পড়ে ভেঙে গেল। ইস, কি হবে এবার? মামি তো আজ আমাকে আস্ত রাখবে না। কি রে অপয়া, ভাঙলিটা কি? হ্যাঁ, তোকে দিয়ে একটা কাজও যদি ঠিক করে হয়। আরে আরে, করলি কি এটা? আমার এত শখের ফুলদানিটা ভেঙে ফেললি। বিশ্বাস করো মামি, আমি ইচ্ছে করে ভাঙিনি গো। আমি চোট খেয়ে পড়ে গিয়েছিলাম। হতচ্ছাড়া অপয়া অলক্ষী মেয়ে, জীবনে এত দামি জিনিস চোখে দেখেছিস? এটা কি তোর মরা মা এসে কিনে দেবে নাকি? কি করলি কি এটা তুই? মামি, মামি ছাড়ো, আমার খুব লাগছে। মামি ছাড়ো, ছাড়ো মামি। আজ তোকে মেরেই ফেলবো। এত লোকের মরণ হয়, তোর মরণ হয় না? আপদ একটা ঘাড়ে ঝুলিয়ে দিয়ে গেছে। আজ সারা দিনের খাবার বন্ধ তোর। যা, গিয়ে কাজ কর তাড়াতাড়ি। সারাদিন না খেয়েই রুষা ঘরের সমস্ত কাজ করল।
রাতে যখন তার প্রচণ্ড খিদে পেল, সে আর থাকতে না পেরে রমাকে গিয়ে বলল, মামি, ও মামি, আমায় একটু খাবার দাও না, আমার যে খুব খিদে পেয়েছে। আজ যখন বলেছি তোর খাবার বন্ধ, তো বন্ধ। তোকে কোনো খাবার দেয়া হবে না। কল থেকে শুধু জল খেয়ে শুয়ে পড়। এ কি, তুমি মেয়েটিকে খাবার কেন দেবে না? ও আমার শখের ফুলদানি ভেঙেছে, তাই আজ ওর সারাদিন খাবার বন্ধ ছিল, এখনো থাকবে। খাবার দাও ওকে, এক্ষুনি খাবার দাও। তোমার লজ্জা করে না এতটুকু মেয়ের সাথে এমন ব্যবহার করতে? না করে না, ও আমার চোখের কাঁটা। আমার সংসারে ওর কোনো জায়গা নেই, ওকে দূর করো এই বাড়ি থেকে। মামা মামির ঝগড়া দেখে রুষা আস্তে করে সেখান থেকে চলে গেল। সে কল থেকে সামান্য জল খেয়ে শুয়ে পড়ল। সারাদিন না খেয়ে প্রচণ্ড পরিশ্রম করায় সেই রাতে রুষার খুব জ্বর এলো। মা, মাগো, তোমার সাথে নিয়ে চলো মা। আমার যে খুব কষ্ট হচ্ছে মা। ও মা। রুষা আমার, আসবি আমার কাছে? হ্যাঁ মা, আমি যাব তোমার কাছে। আমায় নিয়ে চলো মা। তোমার কোলে মাথা রেখে ঘুমোতে আমার যে খুব ইচ্ছে করছে। আয় মা, আমার কাছে আয়। এই যে এখানে মাথা রাখ, আজ তোর শান্তির ঘুম মিলবে মা। আয় রুষা। বিদায় মামি, তোমার সংসার থেকে আজই আপদটার বিদায়। তোমার আমায় নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না মামি। আমার যে চলে যাবার সময় এসেছে। ঘুমাবো, আমি শান্তির ঘুম দেব। আমার যে খুব ঘুম পাচ্ছে। সেদিন সকালে রমা রুষাকে ডাকতে এসে তার মৃতদেহটা দেখতে পায়। গায়ে হাত দিয়ে দেখে রুষার শরীরটা ঠান্ডা বরফ হয়ে আছে। জবা, জিতু, তোদের বাবাকে ডেকে আন। দেখ রুষার যেন কি হয়েছে, ও কথা বলছে না। সব আমার দোষ রে। আমি তোকে ঠিকভাবে দেখতে পারিনি রে মা। ক্ষমা করে দিস আমাকে, ক্ষমা করে দিস।